আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ খবরের আপডেট। ইরানের কোর্টের সামনে গুলিতে 2 বিচারক নিহত। চরম শত্রু থেকে যেভাবে পরম বন্ধুতে পরিণত হলো রাশিয়া ও ইরান। গাজা যুদ্ধে কি পেল ইসরায়েল? আসুন জেনে নেওয়া যাক। গাজায় যুদ্ধবিরতির সময় জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিল কাতার। ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ। এবার জেনে নেওয়া যাক পুরো সংবাদ। ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের কাছে এক সশস্ত্র হামলায় 2 জ্যেষ্ঠ বিচারক নিহত হয়েছে শনিবার। এই ঘটনা ঘটেছে যা দেশের বিচারকদের নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠিয়েছে। নিহত 2 বিচারক হলেন মোহাম্মদ মোগিসে এবং আলী রাজিনি। তারা দুজনেই ইরানের সুপ্রিম কোর্টের উচ্চ পর্যায়ের বিচারক ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করছিলেন। তাদের মধ্যে মোগিসে সন্ত্রাসবাদ ও গুপ্তচরবৃত্তি সংক্রান্ত মামলার বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন, আর রাজিনি জাতীয় নিরাপত্তা অপরাধের ক্ষেত্রে কাজ করতেন। এই হামলা তাদের পেশাগত জীবনের জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। হামলায় মোট 3 জন বিচারককে টার্গেট করা হয়েছিল। এর মধ্যে 2 জন নিহত হলেও একজন বিচারক বেঁচে গেছেন। তবে হামলাকারী হামলার পর আত্মহত্যা করেছে, ফলে তার পরিচয় ও হামলার কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে চরম বন্ধু থেকে যেভাবে পরম মিত্র হলো রাশিয়া ও ইরান। নতুন এক উচ্চতায় পৌঁছেছে রাশিয়া ইরানের সম্পর্ক। শুক্রবার বন্ধুপ্রতিম দেশ দুটি 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে। এরপর নতুন করে দুদেশের সম্পর্ক নিয়ে আলোচনার জন্ম হয়েছে। বর্তমানে মিত্র এই দুই দেশ একসময় ছিল পরস্পরের চরম শত্রু। এমনকি দুদেশের মধ্যে কয়েকবার যুদ্ধ হয়েছে। রাশিয়াকে নিয়ে ইরানের বেদনাদায়ক স্মৃতি রয়েছে, তবে সবকিছু ছাপিয়ে সেই রাশিয়াই হয়ে উঠেছে ইরানের পরম মিত্র। 18 ও 19 শতকে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে রাশিয়া ইরান। পার্সিয়ানদের নিয়ন্ত্রণে থাকা ককেশাস ও কাস্পিয়ান অঞ্চলে বিস্তৃত অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়ার সাম্রাজ্য। 20 শতাব্দীর শুরুর দিকে রাশিয়ার সৈন্যরা উত্তরাঞ্চলীয় ইরানের বড় অংশ দখল করে নেয়, কিন্তু 1917 সালে বলশেভিক বিপ্লবের কারণে সেখানে রাশিয়ার উপস্থিতি ইতি ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন ইরানে হামলা করে বসে, যা এখনও তাড়িয়ে বেড়ায় তেহরানকে। স্নায়ুযুদ্ধের সময় ইরানের অবস্থান ছিল রাশিয়ার বিপরীতমুখী। তখন ইরানের শাহদের শাসন ছিল, যারা ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লবের পর ছেদ ঘটে সেই সম্পর্কের। বিপ্লবীদের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ভাষায় যুক্তরাষ্ট্র ছিল বড় শয়তান আর সোভিয়েত ইউনিয়ন ছিল ছোট শয়তান। তবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর উষ্ণ হতে শুরু করে রাশিয়ার ইরানের সম্পর্ক। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে চিড়ে চ্যাপ্টা ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। তেহরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের পাশাপাশি হয়ে উঠেছে অস্ত্র উন্নত প্রযুক্তির যোগানদাতাও। এমনকি ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দিয়েছে রাশিয়া, যেটি 2013 সাল থেকে সক্রিয়। ইরানকে আরও 2টি পারমাণবিক চুল্লি তৈরি করে দিতে পরবর্তী বছর চুক্তি করেছে রাশিয়া। এছাড়া 6 জাতির সঙ্গে হয় ইরানের পরমাণু চুক্তিতে রাশিয়াও ছিল। গাজা যুদ্ধে কি পেল ইসরায়েল? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। গাজায় হামাসকে ধ্বংস করার চেষ্টা করে ইসরায়েল। এটি করতে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান দুর্বল হয়ে পড়েছে। আগে ইসরায়েলকে যে পশ্চিমা দেশগুলো সমর্থন করত, এখন তারা নিজেদের অবস্থান পূর্ণ বিবেচনা করছে। গাজায় চলমান সহিংসতা, বেসামরিক জনগণের বিপর্যয়, ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডের কারণে বিশ্ব জনমত এখন পাল্টে গেছে। পশ্চিমা সমর্থন হারানো। ইসরায়েল দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের সমর্থন পেয়েছিল, কিন্তু গাজা যুদ্ধের পর থেকে অনেক পশ্চিমা দেশ তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। গাজার নিরীহ মানুষের উপর চলা আক্রমণ, মানবাধিকার লঙ্ঘনের কারণে অনেক দেশ ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে। যুদ্ধের প্রথম দিকে কিছু দেশ ইসরায়েলের পাশে থাকলেও ধীরে ধীরে তারা অবস্থান থেকে সরে গিয়েছে। ইহুদি কিশোরের মতো পরিবর্তন। একসময় যারা ইসরায়েলকে সমর্থন করত, বর্তমান তাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। বিশেষ করে আমেরিকার ইহুদি কিশোরদের মধ্যে একটি বড় অংশের পরিবর্তন এসেছে। 1/3 বেশি ইহুদি কিশোর এখন হামাসের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। 42% কিশোর মনে করে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। পাশাপাশি 66% পুরো ফিলিস্তিনের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, যা ইসরায়েলের জন্য বড় একটি ধাক্কা। ইসরায়েল বর্জন আন্দোলন। বিশ্বজুড়ে ইসরায়েল যুদ্ধবিরোধী প্রতিবাদ বেড়ে উঠেছে। প্রথমে এই প্রতিবাদগুলোকে ইহুদি বিদ্বেষ মনে করা হয়, কিন্তু পরে তা এক বৈশ্বিক আন্দোলনের রূপ নিয়েছে। ফিলিস্তিনের মুক্তির জন্য সমর্থন অর্জন করেছে এই আন্দোলন। ইসরায়েল বর্জন আন্দোলন সারা বিশ্বে এখন আগের চেয়ে আরও বেশি শক্তিশালী। ইসরায়েলকে আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, যা আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায়। বর্তমানে ইসরায়েল আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে। গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভ্যন্তরীণ বিভক্তি। ইসরায়েলের অভ্যন্তরে এক বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছে। একদল ইহুদি ধর্মীয় সম্প্রদায় সামরিক সেবা করতে অস্বীকার করছে, অন্যদিকে সেকুলার ও ধর্মীয় জাতীয়তাবাদী ইহুদিদের মধ্যে মতবিরোধ তীব্র। এর ফলে ইসরায়েল যে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ছিল তা বর্তমানে চ্যালেঞ্জের মুখে। বর্তমান পরিস্থিতি। যুদ্ধবিরতি চুক্তির ফলে গাজায় চলমান সংঘাতের অবসান হতে যাচ্ছে। 15 মাসের ভয়াবহ সংঘাতে প্রায় 47,000 বেশি ফিলিস্তিনি নিহত, লক্ষাধিক আহত। এই চুক্তি রোববার থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্র কাতার চুক্তি বাস্তবায়নে সহায়তা করেছে। গাজার পুনর্গঠনে মিশর, কাতার ও জাতিসংঘের সহযোগিতা পরিচালিত হবে। গত দুদিনে অন্তত 123 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যার মধ্যে 28 শিশু, 31 জন নারী। এখন পর্যন্ত 15 মাসে গাজায় সংঘাতে প্রায় 50,000-এর অধিক নিহত, তবে এই সংখ্যা আরও বেশি।